আমরা ফার্স্ট ইতিহাসের চ্যাপ্টারটা শুরু করেছিলাম, সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা। অলরেডি আমরা সেটা শেষ করেছি। এরপরে আমরা যে নেক্সট ভিডিওটা এনেছি সেটা হচ্ছে বৈদিক সভ্যতা নিয়ে, ঠিক আছে। অর্থাৎ বৈদিক সভ্যতায় কী কী হয়েছিল, কী কী পরিবর্তন হয়েছিল, সেসব নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে। তো চলো বেশি দেরি না করে স্টার্ট করা যাক। আশা করি পুরনো ভিডিওটায় তোমরা অনেক কিছু উপকৃত হয়েছো, পড়েছো, কোশ্চেন অ্যানালাইজ হয়েছে, ঠিক আছে। চলো নেক্সট টপিক আমরা যাই, ঠিক আছে। তাহলে প্রথমে দেখো, এখানে আমরা বৈদিক এজ নিয়ে পড়ছি, তাই তো। তাহলে বৈদিক এজের মধ্যে আমরা কী করবো, আর্য পড়বো, ঠিক আছে। আর্য, তাহলে আর্য মানে কি, প্রথমে লেখা আছে আর্য মিনস কি, ঠিক আছে। আর্য মানে কি, তাহলে আর্য মানে হচ্ছে, দেখো আর্য মানে দুটো, দেখো আর ইয়ান, ঠিক আছে। আর্য, তাই তো। তাহলে আর এ আর এই যে এই শব্দটার কথা হচ্ছে কাল্টিভেশন বা এগ্রিকালচার, ঠিক আছে। আর ইয়ান মানে হচ্ছে কি নর্ডিক ট্রাইব, অর্থাৎ যে ট্রাইবটা কী করে না কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকে তাকে আর্য বলা হয়। এ নিয়ে অনেক বিতর্কতা আছে, তাও বই যে সমস্ত দেওয়া আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এরপরে বলছে তাহলে লিটারালি মিনস কি, ঠিক আছে। মানে লিটারালি কি যদি বলা হয় তাহলে হচ্ছে কম্পেনিয়ন বা গুড ফ্যামিলি, ঠিক আছে। আর্য মানে হচ্ছে এটা। তাহলে কোনো কারণে আর্য জায়গায় বলছে কাল্টিভেশন, যে সমস্ত নর্ডিক ট্রাইবরা চাষ করে তাদেরকে আর্য বলছে। আবার দ্বিতীয়ত আর্য মানে হচ্ছে কম্পেনিয়ন বা গুড ফ্যামিলি কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে। এই যে আর্যরা, এই আর্যরা কোথা থেকে এসেছিল, আর্যরা সেকেন্ড পয়েন্ট দিচ্ছি কামস, অর্থাৎ কোথা থেকে এসেছিল, ঠিক আছে। কি বলতে সেন্ট্রাল এশিয়া, সেন্ট্রাল এশিয়া মানে হচ্ছে মধ্য এশিয়া থেকে আর্যরা কিন্তু এসেছিল, সেটা হচ্ছে মধ্য এশিয়া। আবার কেউ কেউ বলছে হিমালয়ের থেকে এসেছিল, আবার কেউ কেউ বলছে ডেকান অফ সাউথ ইন্ডিয়া থেকে কিন্তু এসেছিল। তাহলে আমাদের এখানে এই পরীক্ষায় প্রসিজারে পড়ে সেটা দেখে রাখো, এখানে কিন্তু সেন্ট্রাল এশিয়াতে কিন্তু বেশি ভাগ অ্যান্সার নেই, ঠিক আছে। তাহলে কী হবে, সেন্ট্রাল এশিয়া হবে, ঠিক আছে। ওকে, এই যে আর্যরা আসতো তাহলে তারা কোথায় বসবাস করতো, ঠিক আছে। আর্যরা বসবাস করতে এখানে দেখো দিয়ে আছে লাইভ, কোথায় তারা থাকতো না সপ্ত সিন্ধু পাঞ্জাব, অর্থাৎ পাঞ্জাবের সপ্ত সিন্ধু যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আর্যরা থাকতো, ঠিক আছে। এরপরে আমরা বৈদিকে চলে আসবো, ঋগ বৈদিক কালচার, ঠিক আছে। ঋগ বৈদিক কালচারকে আমরা দুভাবে ভাগ করছি, একটা হচ্ছে আর্লি ঋগ বৈদিক কালচার, একটা হচ্ছে লেটার বৈদিক কালচার, ঠিক আছে। অর্থাৎ একটা 1500 থেকে 1000 BC আর একটা ছিল 1000 থেকে 500 BC, ঠিক আছে। এটা হচ্ছে লেটার বৈদিক যুগ একটা, আর একটা হচ্ছে আর্লি বৈদিক যুগ, ঠিক আছে। এরপর দেখো আমরা বেদ, ঠিক আছে, দেখা যাচ্ছে বৈদিক লিটারেচার, ঠিক আছে। বৈদিক সাহিত্য নিয়ে আমরা কি দেখবো, তাই তো। তাই এই যে বেদ শব্দের অর্থ এখানে লেখা আছে নলেজ বা নোন, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, ঠিক আছে, বা জানা, ঠিক আছে। এটা হচ্ছে বেদ, ঠিক আছে। বেদের অপর নাম কি, শ্রুতি বলা হয়। কেন শ্রুতি বলা হয়, কারণ হচ্ছে বেদ শুনে শুনে মনে রাখা হতো, তার জন্য এটাকে শ্রুতি বলা হতো, তাই বেদের অপর নাম হচ্ছে শ্রুতি, ঠিক আছে। এরপর দেখো বেদ 4টা ভাগে ভাগ করে দেয়, ঠিক আছে। কী কী আমরা ছোটো থেকে পড়ে আসছি, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, যজুর, অথর্ববেদ, ঠিক আছে। ঋক, সাম, যজুর, অথর্ব, ঠিক আছে। এই 4টা আমরা বেদকে আমরা পাচ্ছি, ঠিক আছে। এই যে 4টা বেদ, এই 4টা বেদকে কিন্তু আবার আমরা 4 ভাগে ভাগ করা হচ্ছে, ঠিক আছে। কী কী না দেখো, ইচ বেদ ডিভাইডেড 4 পার্ট, ঠিক আছে। প্রত্যেকটা বেদকে 4 ভাগে ভাগ করা হচ্ছে। কী কী না সংহিতা, ঠিক আছে, সংহিতা, ঠিক আছে। ব্রাহ্মণ, ঠিক আছে। তারপর হচ্ছে অরণ্য, আর হচ্ছে উপনিষদ, ঠিক আছে। এই 4টা ভাগে কিন্তু বেদকে আমরা ভাগ করছি। এরপরে কি করবো, আমরা এই পাঠগুলো পড়বো, ঋগ্বেদ, সামবেদ, যজুর, অথর্ব, এই 4টা বেদকে নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি, ঠিক আছে। চলো এরপরে তো আমরা এরপরে কী করবো না হচ্ছে ঋগ্বেদের সম্পর্কে করবো, ঠিক আছে। তো ঋগ্বেদে কী কী ইম্পর্টেন্ট জিনিসগুলো আমাকে সেটা দেখতে হবে, ঠিক আছে। এবং ঋগ্বেদ কী নিয়ে বলছে সেটা দেখতে হবে, এটা আমার কোশ্চেন, ঠিক আছে। তো সব থেকে যদি ওল্ডেস্ট বেদ বলা হয়, ঋক, সাম, যজুর, অথর্ব, যে 4টা বেদের কথা আমরা বললাম, সেই 4টা বেদের মধ্যে সব থেকে ওল্ডেস্ট বেদের নাম হচ্ছে কি না, সেটা হচ্ছে ঋগ্বেদ, ঠিক আছে। সেটা হচ্ছে ঋগ্বেদ। এই ঋগ্বেদের স্তব কটা আছে, ঠিক আছে। এই ঋগ্বেদের স্তব আছে হচ্ছে 1028টা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ওল্ডেস্ট বা পুরোনো সব থেকে বেদের নাম হচ্ছে ঋগ্বেদ, ঠিক আছে। এবং এটা কি আছে না 1028টা আছে তোমার কি না স্তব আছে, ঠিক আছে। মণ্ডল আছে, মণ্ডল কটা আছে 10টা আছে। এটা কিন্তু মনে রাখবে কটা মণ্ডল আছে 10টা, এবং প্রত্যেকটা মণ্ডলে কিছু না কিছু এক্সপ্লেন করা আছে মণ্ডলগুলো। তো আমরা অতটা পড়বো না, আমরা জাস্ট যতটুকু দরকার ততটুকুই কিন্তু আমরা পড়বো, ঠিক আছে। এরপর দেখো এখানে বলা আছে এই যে 10টা মণ্ডল আছে তার মধ্যে 7 নম্বর মণ্ডল, ঠিক আছে। যে 10টা মণ্ডলের কথা বললাম, সে 7 নম্বর যে মণ্ডলটায় সেখানে কি আছে ব্যাটেল অফ 10 কিংস, 10 রাজার যুদ্ধের কথা বলা আছে। 10 রাজার যুদ্ধ, পরীক্ষায় কোশ্চেন করবে 10 রাজার যুদ্ধ কোন নদীর তীরে গড়ে উঠেছিল, এই কোন নদীর তীরে হয়েছিল না, অ্যান্সার হচ্ছে রাবি নদী, ঠিক আছে। তাহলে 10 রাজার যে যুদ্ধ হয়েছিল
সেই নদীটার নাম হচ্ছে রাবি নদী কিন্তু। হ্যাঁ, কে করেছিল? লিড বাই বিশ্বামিত্র, অর্থাৎ বিশ্বামিত্র লিড করেছিল, ঠিক আছে। এবং এই যুদ্ধে জিতেছিল কে? না সুদাস কিং, ঠিক আছে, যে সুদাস কিং। ঠিক আছে, পরীক্ষায় কোশ্চেন পড়ে কে জিতেছিল, না যে সুদাস। কোন নদীর তীরে হয়েছিল? না রাবি নদীর তীরে, ঠিক আছে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ক্লিয়ার হয়েছে। এবং পরীক্ষায় তোমার বলবে যে এই যে 10 রাজার যুদ্ধ, সেটা আমরা কোন বেদ থেকে জানা যায়? সেটা হচ্ছে ইংরেজ থেকে কিন্তু আমরা জানতে পারি, ঠিক আছে, ওকে। এরপর দেখো, এরপরে তাহলে কটা গেল? 5 আর 2 7 মণ্ডল গেল, ঠিক আছে। 7 মণ্ডলে আমরা এটা পেলাম। এবার যে 3 নম্বর মণ্ডলটা, সেটা কি এক্সপ্লেন করছে? গায়ত্রী মন্ত্র, ঠিক আছে। গায়ত্রী মন্ত্র সবাই জানো, ঠিক আছে। সেই গায়ত্রী মন্ত্র কি হচ্ছে না এক্সপ্লেন করছে কে? ভাই বিশ্বামিত্র। আবার সেই বিশ্বামিত্র কি হচ্ছে? এক্সপ্লেন করছে, ঠিক আছে। এরপর দেখো এখানে কি কোশ্চেনে দেখো, গায়ত্রী মন্ত্র ডিভোটেড বাই, ঠিক আছে। গায়ত্রী মন্ত্র কাকে অর্পণ করে গাওয়া হয়, ঠিক আছে, কাকে উদ্দেশ্য করে গাওয়া হয়? না হচ্ছে সাবিত্রী, ঠিক আছে। সাবিত্রীকে না সোলার গড, ঠিক আছে, সোলার যে দেবী তার নাম হচ্ছে সাবিত্রী। এটা খুব ইম্পর্টেন্ট যে কি না হচ্ছে গায়ত্রী মন্ত্র কাকে উদ্দেশ্য করে গাওয়া হয়, সেটা কি বলা হচ্ছে? সাবিত্রী দেবী, ঠিক আছে, ওকে। এটা কিন্তু লিখবে সবাই, কিন্তু খাতা নিয়ে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমরা নোট করবে। আশা করি কোথাও পড়ার দরকার হবে না এটা যদি ঠিকঠাক করে পড়ো, ঠিক আছে। এরপর দেখো এটা উপবেদ। এই যে ঋগ্বেদের একটা উপবেদের নাম হচ্ছে কি না আয়ুর্বেদ, ঠিক আছে। আয়ুর্বেদ হচ্ছে একটা উপবেদের নাম, ঠিক আছে। এই ছিল ঋগ্বেদের বৈশিষ্ট্য, ঠিক আছে। এরপরে আমরা পড়বো যে সমবেদ, ঠিক আছে। ঋগ সাম যজু অথবা তাহলে আমরা সামবেদকে পড়বো, ঠিক আছে। সামবেদটা কি? কিচ্ছু নেই। সামবেদ থেকে একটা জিনিস মনে রাখবে যে কি না কালেকশন অফ দ্য ভার্স অফ ধ্রুপদ রাগ বা মিউজিক, অর্থাৎ মিউজিকের উৎপত্তি এখান থেকেই, ঠিক আছে। সমবেদ থেকে কিন্তু মিউজিকের উৎপত্তি, ক্লিয়ার। আর উপবেদের নাম হচ্ছে গান্ধারবেদ, ঠিক আছে। তাহলে উপবেদের নাম হচ্ছে গান্ধারবেদ এবং মিউজিকটা কোথা থেকে আসে? সমবেদ থেকে, ঠিক আছে। তাহলে এটা তোমরা বইতে কোশ্চেন করবে যে মিউজিক কোথা থেকে এসে? কনবেদ থেকে এসে, তাহলে সমবেদ থেকে এসে, ওকে। এটা হলো ঋগ হলো সাম, এবার যজু আর অথর্ব, এই 4টা বেদ আমরা পড়বো। নেক্সট আমরা চলো স্টার্ট করি। তো আমরা কি করলাম যে ঋগ্বেদ সামবেদ পড়লাম, এবারে যজুর্ব অথর্ববেদ পড়বো আমরা, ঠিক আছে। যজুর্বেদে কি বলছে দেখো, এখানে কি বলছে? স্যাক্রিফাইস প্রেয়ার, অর্থাৎ স্যাক্রিফাইস প্রেয়ার মানে কি না হচ্ছে যেটাকে আমরা বলি কি, যেটাকে কি বলি, যেটা হচ্ছে বলিদান, ঠিক আছে। বলিদানের যে প্রেয়ার, সেই ধারণা কোথায় পাওয়া যায়? যজুর্বেদ থেকে কিন্তু পাওয়া যায়। আর হচ্ছে জিওমেট্রিক কনসেপ্ট, ঠিক আছে। জিওমেট্রিক কনসেপ্ট কিন্তু এখান থেকে পাওয়া যায়। পরীক্ষায় কোশ্চেন করে জিওমেট্রিক কনসেপ্ট কোন বেদ থেকে পাওয়া যায়, ঠিক আছে। যজুর্বেদ থেকে কিন্তু আমরা পাই, ক্লিয়ার হয়েছে। এরপর দেখো, এরপর নেক্সট হচ্ছে অথর্ববেদ, ঠিক আছে। এরপর কি আছে? অথর্ববেদ। অথর্ববেদ কি আছে না কালেকশন অফ ম্যাজিক স্পেল, ঠিক আছে, বা এটাকে তুমি বলতে পারো ব্ল্যাক ম্যাজিক, ঠিক আছে। ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ কালো জাদু, ঠিক আছে। তাহলে কি হবে? ম্যাজিক স্পেল, ঠিক আছে, কালো জাদু। কালো জাদুর এখানে ধারণা কিন্তু পাওয়া যায় কিন্তু থেকে অথর্ববেদ থেকে, ঠিক আছে। এবং অথর্ববেদই হচ্ছে একমাত্র বেদ যে বেদ কিন্তু নন আরিয়ান, ঠিক আছে। এখানে দেখো নন আরিয়ান বেদ, ঠিক আছে। পরীক্ষায় কোশ্চেন পড়ে যে উপরিক্ত 4টি বেদের মধ্যে কোনটি নন আরিয়ান বেদ, ঠিক আছে। তাহলে কি হবে? সেটা হচ্ছে আমাদের হবে অথর্ববেদ, ঠিক আছে। এরপর দেখো আমরা ঋক্সাম যজু অথর্ববেদ 4টা বেদ পড়েছিলাম, তার আমরা ভাগ করেছিলাম, কিন্তু সেই ভাগগুলো আমরা পড়বো না। শুধুমাত্র উপনিষদকে আমরা শুধু আলোচনা করবো, ঠিক আছে। উপনিষদ থেকে কোশ্চেন আছে বলে আমরা উপনিষদকে কিন্তু আলোচনা করবো। এরপর উপনিষদে কি আছে না উপনিষদ মানে কি, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে উপনিষদ শব্দের অর্থ কি না। উপনিষদ শব্দের অর্থ হচ্ছে টু সিট নিয়ার সামওয়ান, অর্থাৎ কারো কাছে বসা, ঠিক আছে। পরীক্ষা কিন্তু এটাই দেবে, টু সিট নিয়ার সামওয়ান, কারো কাছে বসে পড়া, ঠিক আছে। বা কি হতে পারে? কাম টু গুরু অ্যান্ড লার্ন সামথিং। এখানে কি করবে? এখানে সামথিং করলাম, সামথিং, ঠিক আছে। অর্থাৎ গুরুর কাছে বসে কিছু শেখা, এটা হতে পারে। অথবা বলতে পারে টু সিট নিয়ার সামওয়ান, কারো কাছে কি করে? বসা, ঠিক আছে। তাহলে এটা উপনিষদ শব্দের অর্থ হচ্ছে টু সিট নিয়ার সামওয়ান, ঠিক আছে। এই যে উপনিষদ, এটা কম্পোজ কখন হয়েছিল দেখো 800 এডি, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। উপনিষদ কখন কম্পোজ হয়েছিল কি হবে? 800 এডি, ঠিক আছে। কতগুলো উপনিষদ আছে? নাম্বার উপনিষদ কটা, ঠিক আছে। কি হবে? 108টা উপনিষদ কিন্তু আমাদের আছে, ঠিক আছে। এই যে উপনিষদ, এই সাবজেক্টটি ফিলোসফি, অর্থাৎ দর্শন। দর্শন হচ্ছে এর হচ্ছে সাবজেক্ট, কার? উপনিষদ, ঠিক আছে, ওকে। এরপর দেখো আমরা একটা দেখেছি মুন্ডক উপনিষদ, পরীক্ষায় কোশ্চেন করে মুন্ডক উপনিষদ, ঠিক আছে। মুন্ডক উপনিষদের কি কোশ্চেন করে? যে সত্যমব জয়তে, অর্থাৎ সত্যের জয় হোক, ঠিক আছে। এটা কোথার থেকে নেওয়া হয়েছে? তো এটা নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে, ঠিক আছে। এটা নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে। এটাও কিন্তু স্টার মার্ক করা হবে, পরীক্ষায় কোশ্চেন করে সত্যমব জয়তে কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে, সেটা কি হবে? মুন্ডক উপনিষদ। আর এই যে
সত্যমম জয়তে এটা প্রথম যিনি ফার্স্ট প্রোনাউন্স করেছিলেন, মানে প্রথম যিনি বলেছিলেন, তার নাম হচ্ছে মদন মোহন মালব্য। ঠিক আছে, কি ছিল? মদন মোহন মালব্য ছিল। ওকে, এরপরে আমরা কি করবো? উপনিষদ হয়ে গেল। এরপরে আমরা পুরাণ সম্পর্কে আলোচনা করবো। ঠিক আছে, এছাড়াও কতগুলো এপিক আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। চলো তাহলে আমরা পুরাণটা পড়ি। ঠিক আছে, তো এরপরে আমরা কি করবো না পুরাণ। ঠিক আছে, পুরাণ সম্পর্কে দেখো পুরাণ হচ্ছে কি হয় না, এখান থেকে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট বা যে টপিক যেটুকু আমাদের আছে সেই পুরাণ সম্পর্কে আমরা আলোচনা করছি। ঠিক আছে, পুরাণ হচ্ছে লিটারালি মিনিং হচ্ছে ওল্ড, অর্থাৎ এর অর্থ হচ্ছে কি পুরনো। ঠিক আছে, পুরাণের অর্থ হচ্ছে ওল্ড অর্থাৎ পুরনো। পুরাণের সংখ্যা কটি? পরীক্ষায় কোশ্চেন পড়ে পুরাণের সংখ্যা কটি, সেটা কটা হবে 18টা। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট মার্ক করবে যে টোটাল সংখ্যা কটা, সেটা হচ্ছে 18টা হবে। ঠিক আছে, এবং ওল্ডেস্ট পুরাণ সব থেকে পুরনোতম পুরাণের নাম হচ্ছে কেবল মৎস্য পুরাণ, এটাও খুব কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, সব থেকে পুরনো পুরাণের নাম হচ্ছে মৎস্য পুরাণ। ঠিক আছে, এই তিনটা পয়েন্ট মনে রাখলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমরা কি বলবো? বেদাঙ্গ পড়বো। ঠিক আছে, বেদের যে 6টা ভাগ, ঠিক আছে, 6টা যে সূত্র, সেই সূত্রকে আমরা কি বলবো? বেদাঙ্গ বলা হয়। তাহলে এখানে দেখো বেদাঙ্গ কি বলেছে? বেদাঙ্গ বলেছে লিম্বস অফ বেদ, অর্থাৎ বেদের যে শিরা উপশিরা বলি না আমরা, সেটাই। ঠিক আছে, তো এখানে কি আছে? 6টা সূত্র আছে। এই 6টা সূত্র কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। ঠিক আছে, পরীক্ষায় দিবে যে এটার মধ্যে কোনটা সূত্র নয়। ঠিক আছে, বেদাঙ্গের সূত্র কিন্তু নয়। ঠিক আছে, তাহলে চলো আমরা কি কি দেখি, একে একে দেখি। শিক্ষা বা ফনেটিক্স বা ধ্বনিতত্ত্ব বলা হয়। ঠিক আছে, শিক্ষা এটা ইংরেজি, এটা হচ্ছে বাংলা। ঠিক আছে, দেখো কি দিয়ে আছে শিক্ষা। ঠিক আছে, শিক্ষা ফনেটিক্স। ওকে, 2 নম্বর হচ্ছে কল্প বা রিচুয়ালিস্টিক আচার। কল্প, শিক্ষা কল্প, শিক্ষা হয়ে গেল, কল্প হয়ে গেল। জ্যোতিষ, জ্যোতিষ মানে জ্যোতি, অ্যাস্ট্রোনমি, এই যে লেখা আছে অ্যাস্ট্রোনমি, জ্যোতিষ, জ্যোতিতত্ত্ব যেটাকে আমরা বলি। ঠিক আছে, তাহলে জ্যোতিষ হয়ে গেল। কি হবে? তারপর হচ্ছে ব্যাকরণ, ব্যাকরণ মানে হচ্ছে গ্রামার। ঠিক আছে, ব্যাকরণ মানে হচ্ছে গ্রামার। ওকে, তা হচ্ছে নিরুক্ত, নিরুক্ত মানে হচ্ছে শব্দতত্ত্ব, ইটিওমোলজি বলা হয়। ঠিক আছে, নিরুক্ত। আর হচ্ছে ছন্দ, ছন্দ। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, শিক্ষা কল্প জ্যোতিষ ব্যাকরণ নিরুক্ত ছন্দ, এই 6টা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখা দরকার। আমরা কিন্তু এখন বৈদিক যুগের ভিতরে ঢুকিনি, আমরা জাস্ট কি করছি না বৈদিক যুগে যে সমস্ত বেদ, ঠিক আছে, আছে, পুরাণ আছে, ঠিক আছে, বেদাঙ্গ আছে, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করছি। এবং বৈদিক যুগে যেগুলো যেমন রামায়ণ মহাভারত, ঠিক আছে, ভগবদ্গীতা, এগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করবো। এই পার্টটা হলো, ঠিক আছে, এরপরে আমরা ওটা নিয়ে আলোচনা করবো। তারপরে আমরা আসবো বৈদিক যুগের আচার আচরণ কালচার, ঠিক আছে, কৃষিকাজ, এইসব নিয়ে কিন্তু আমরা আসবো। চলো এরপরের পার্টটা আমরা দেখি। এরপর আমরা কি করবো? এপিক, ঠিক আছে, মহাকাব্য। ভারতবর্ষে মহাকাব্য দুটো আছে। ঠিক আছে, একটা হচ্ছে রামায়ণ আর একটা হচ্ছে মহাভারত। তো আমরা এই কি রামায়ণ মহাভারত নিয়ে আমরা দেখবো, তাই তো? প্রথম হচ্ছে রামায়ণ নিয়ে আলোচনা করি আমরা। এই রামায়ণকে আমরা কি বলা হয়? আদি কাব্য বলা হয়। ঠিক আছে, রামায়ণকে কি বলা হয়? রামায়ণকে বলা হচ্ছে আদি কাব্য। এর হচ্ছে আরেকটা নাম হচ্ছে আদি কাব্য কিন্তু। ঠিক আছে, কে লিখেছিল না? রিটেন বাই দ্য বাল্মীকি। ঠিক আছে, পরীক্ষা কোশ্চেন পরে রামায়ণ কে লিখেছিল? বাল্মীকি। রামায়ণের পুরো নাম কি হচ্ছে? আদি কাব্য হবে। ঠিক আছে, তখন এরকম কোশ্চেন যখন দিয়ে তখন বলো পুরোনো থেকে দিয়েছে কোশ্চেন, কিন্তু না, এটা হচ্ছে হিস্ট্রি। ঠিক আছে, হিস্ট্রি থেকে দেওয়া হয়েছে। আদি কাব্য আর হচ্ছে বাল্মীকি হবে। ঠিক আছে, রামায়ণে কতগুলো শ্লোক আছে? রামায়ণের শ্লোক আছে হচ্ছে 24,000 শ্লোক আছে। ঠিক আছে, এবং কাণ্ড কটা আছে? 7টা। বলো না যে 7 কাণ্ড করে এলো। ঠিক আছে, তাহলে 7 কাণ্ড, তাহলে 7 কাণ্ড মনে হচ্ছে কিন্তু রামায়ণে কটা কাণ্ড আছে? 7টা কাণ্ড আছে। ঠিক আছে, এরপর দেখো এই যে রামায়ণটাকে পার্সিয়ান ভাষায় কে ট্রান্সলেটেড করেছিল? পার্সিয়ান ভাষায় কে ট্রান্সলেট করেছিল হচ্ছে বাদায়নি। ঠিক আছে, বাদায়নি করেছিল ট্রান্সলেটেড পার্সিয়ান ভাষা। এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, এটা না, এটা বলিনি, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, পার্সিয়ান ভাষা ট্রান্সলেটেড বাই দা বাদায়নি, খুবই ইম্পর্টেন্ট। আবার দেখো এই যে রামায়ণটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কে লিখেছিল না? হচ্ছে কীর্তিবাস ওঝা। ঠিক আছে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে লিখেছিল কীর্তিবাস ওঝা। তাহলে আমরা রামায়ণ কি বললাম? রামায়ণকে বলা হচ্ছে আদিকাব্য বলা হয়, তাই তো? কে লিখেছিল? বাল্মীকি লিখেছিল। কত শ্লোক আছে? 24,000 শ্লোক আছে। কটা কাণ্ড আছে? 7টা কাণ্ড আছে। কে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করেছিল? বাদায়নি। এবং কি বললাম যে বাংলা ল্যাঙ্গুয়েজে কে ট্রান্সলেট করেছিল? সেটা হচ্ছে কীর্তিবাস ওঝা, তাই তো? এই হচ্ছে রামায়ণ নিয়ে হচ্ছে আমাদের যা কোশ্চেন আছে। এরপরে আমরা দেখো মহাভারত। ঠিক আছে, মহাভারতে কি আছে দেখো, এরও একটা পুরনো নাম আছে জয় সংহিতা, ওল্ডেস্ট নেম। ঠিক আছে, অর্থাৎ পুরনো নাম কি ছিল? জয় সংহিতা। এটা পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসছিল। ঠিক আছে, যে এর পুরনো নাম কি? ঠিক আছে, জয় সংহিতা। ঠিক আছে, চ্যাপ্টার কটা আছে? রামায়ণে 8টা চ্যাপ্টার আছে। ঠিক আছে, এবং 1 লক্ষেরও কাছাকাছি কি আছে? শ্লোক আছে। কিন্তু আমরা এখানে কত পড়বো?
96,000 শ্লোক কিন্তু আমরা এখানে দেখছি পড়েছি, ঠিক আছে, কিন্তু 96,000 কিন্তু শ্লোক এখানে আছে, ঠিক আছে। এবং এটা হচ্ছে লার্জেস্ট এপিক, ঠিক আছে, সব থেকে বড় মহাকাব্য। ওকে, সব থেকে বড় মহাকাব্য হচ্ছে এটা, হচ্ছে লার্জেস্ট এপিক, তাই তো। নেক্সট দেখো, এটা পার্সিয়ান ভাষায় কে ট্রান্সলেট করেছিল না, পার্সিয়ান ভাষায় ট্রান্সলেট করেছিল গৌতমী। এই যে রামায়ণ করেছিল সে এখানে কি করেছিল না, হচ্ছে মহাভারত করেছিল, ঠিক আছে। এবং বাংলায় কি করেছিল, হচ্ছে কাশিরাম দাস, ঠিক আছে। এই মহাভারতটা বাংলা ট্রান্সলেট করেছিল কে, কাশিরাম দাস। তাহলে কি কি বললাম, এই জয় সঙ্গীত হচ্ছে নাম, ঠিক আছে, 96,000 শ্লোক আছে, ঠিক আছে, 18টা চ্যাপ্টার আছে, সব থেকে বড় গ্রেট এপিক ট্রান্সলেট একটা বাদামি করেছিল, একটা হচ্ছে কাশিরাম দাস। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, শ্লোকটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমাদের যে সমস্ত চ্যাপ্টারগুলোর মধ্যে যতটুকু তোমাদের ইম্পর্টেন্ট ততটুকু তোমাকে বলা হচ্ছে, বাকি কিন্তু সেরকম করে অত ভাস্ট করে কোনো আমাদের লাভ নেই, কারণ যেখান থেকে কোশ্চেন হিসাবে সেটাই করছি। চলো এরপরে আমরা আলোচনা করবো বৈদিক সভ্যতার যে জীবনযাত্রা সেটা নিয়ে, ঠিক আছে। আমরা তখন পর্যন্ত যে বৈদিক সভ্যতার যে এপিক, ঠিক আছে, যে গ্রন্থ, ঠিক আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এরপর আমরা বৈদিক সভ্যতার জীবন নিয়ে আলোচনা করবো। চলো, তো এরপর আমরা কি করবো বললাম যে সোসাইটি নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। এরপর সোসাইটি দেখো কি হলো, যে এই সোসাইটি যে ট্রাইবসটা থাকতো, ঠিক আছে, অর্থাৎ বৈদিক যুগে যে ট্রাইবসের মধ্যে কি বলা হতো, জানাস বলা হতো, ঠিক আছে। তাহলে ট্রাইবসে কি বলা হতো, জানাস। ওকে, এর যে চিফ ছিল, ঠিক আছে, চিফ যে প্রধান তাকে বলা হতো গোপা বলা হতো, ঠিক আছে, গোপতি বা গোপা বলা হয়। পরীক্ষায় কোশ্চেন পড়েছে বৈদিক যুগের যে প্রধান চিফ ছিল তাকে কি বলা হয় না, গোপা বা গোপতি। এই গোপা শব্দের অর্থ কি না, প্রোটেক্টর অফ কাউ, যারা কি করে না কাউকে প্রোটেক্ট করে তাদেরকে কি বলা হয়, গোপা বলা হয়, ঠিক আছে। ওকে, চিফ কুইন অর্থাৎ যিনি রানী ছিলেন তাকে কি বলা হতো, রানীকে বলা হতো মহিষী, ঠিক আছে, মহিষী বলা হতো রানীকে, গোপা বলা হয় চিফকে। আর এদিকে গোটা ট্রাইবটাকে, ঠিক আছে, একত্রে কি বলা হতো, জানাস বলা হতো, ঠিক আছে। ওকে, পরের পার্টটা দেখো, ওমেন প্লে ইম্পর্টেন্ট রোল, অর্থাৎ মহিলাদের এখানে কি ছিল, মহিলাদের এখানে ইম্পর্টেন্ট রোল ছিল, অর্থাৎ মহিলারা এখানে কাজকর্মে অংশগ্রহণ করতে পারতেন, ঠিক আছে। চাইল্ড ম্যারেজ নট ফাউন্ড, অর্থাৎ এখানে কি হবে, বাল্য বিবাহ কিন্তু ছিল না, ঠিক আছে, বাল্য বিবাহ কিন্তু ছিল না কোথায়, এখানে, ঠিক আছে, বৈদিক পিরিয়ডে কিন্তু বাল্য বিবাহ কিন্তু ছিল না, ঠিক আছে। প্যাট্রিয়ার্কাল অর্থাৎ কি হচ্ছে, পুরুষতান্ত্রিক ছিল, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, পুরুষতান্ত্রিক ছিল। আমরা হরপ্পা সভ্যতায় পড়েছিলাম সেখানে কি ছিল, মাতৃতান্ত্রিক ছিল, কিন্তু এখানে পিতৃতান্ত্রিক, সমাজটা কি ছিল, পিতৃতান্ত্রিক। অ্যান্ড উইডো রিম্যারেজ অর্থাৎ বিধবা বিবাহ প্রচলন কিন্তু এখানে ছিল বৈদিক যুগে, ঠিক আছে, বিধবা বিবাহ প্রচলন কিন্তু ছিল। এরপরে পরের পয়েন্টে দেখো, নন ইউজ অফ হর্স, অর্থাৎ তারা ঘোড়া ব্যবহার কিন্তু জানতো। হরপ্পা সভ্যতায় কিন্তু ঘোড়া ব্যবহার কিন্তু জানতো না, কিন্তু এখানে জানতো। তাহলে আমরা সোসাইটি দেখতে পাচ্ছি কি না, সোসাইটি যে 4টে পয়েন্ট 5টা পয়েন্ট দেখতে পেলাম, কি পেলাম না, হচ্ছে এই যে ট্রাইবটাকে কি বলা হতো, জামাস বলা হতো, যে চিফ ছিল তাকে গোপা বলা হতো। গোপা শব্দের অর্থ কি, গোপা শব্দের যে কাউ প্রোটেক্টর, ঠিক আছে। আর যে কুইন ছিল তাকে মহিষী বলা হতো, ঠিক আছে। তারপর ছিল ওমেন পার্টিসিপেট করতো বিভিন্ন সোসাইটির কাজে। এবং কি দেখলাম যে এটা ছিল পিতৃতান্ত্রিক, ঠিক আছে, পিতৃতান্ত্রিক সমাজটা। এবং কি না, উইডো রিম্যারেজ কিন্তু ছিল, অর্থাৎ বিধবা বিবাহের প্রচলন কিন্তু ছিল। এবং আরেকটা কি দেখলাম যে চাইল্ড ম্যারেজ কিন্তু এখানে দেখতে পাওয়া যায়, অর্থাৎ বাল্য বিবাহ কিন্তু এখানে দেখতে পাওয়া যায় না। এবং তারা ঘোড়ার ব্যবহার কিন্তু জানতো, এটা কিন্তু আমরা এখানে দেখতে পেলাম সোসাইটির মধ্যে, ঠিক আছে। এরপর দেখো এখানে যে অ্যাসেম্বলি হতো, অ্যাসেম্বলি মানে হচ্ছে সমাবেশ, ঠিক আছে। এখানে অ্যাসেম্বলি করার জন্য কি হতো, 4টা সভা কিন্তু গঠন হয়েছিল। এই 4টা সভার কি নাম, একটা হচ্ছে সভা, প্রথম অ্যাসেম্বলির নাম হচ্ছে সভা, ঠিক আছে, সভা। এই সভা কি হতো না, সভা এটা হচ্ছে সিনিয়র, যারা মোস্ট সিনিয়র থাকতো তারা কিন্তু এই সভাতে অংশগ্রহণ করতো, ঠিক আছে। এই সভা কিন্তু এই যে সভা, ঠিক আছে, এই সভাটা ঋগ্বৈদিক যুগে মানে ঋগ্বেদে 8বার উল্লেখ করা আছে এই সভার কথাটা, ঠিক আছে, সভা 8 টাইমস মেনশন ইন ঋগ্বেদ, ঠিক আছে, 8বার কিন্তু উল্লেখ করা আছে সভাটা। ওকে, সমিতি কি, সমিতি হচ্ছে কমন পিপুল, অর্থাৎ সাধারণ জনগণকে নিয়ে কি হতো না, সমিতি গঠন হতো, ঠিক আছে। এই সমিতিতে কারা অংশগ্রহণ করতে পারতো না, ওমেন কিন্তু পার্টিসিপেট করতে পারতো, যেটা আমরা একটু আগে বললাম, ওমেন প্লে ইন ইম্পর্টেন্ট রোল, সেখানে কিন্তু পারতো, ঠিক আছে। এরপর দেখো এটা কবার উল্লেখ করা আছে, বৈদিক যুগে নবাব। পরীক্ষায় কোশ্চেন পড়ে যে বৈদিক যুগে সভা, দুটি সভার নাম কি, ঠিক আছে। তাহলে কি হবে, সভা আর সমিতি হবে, এটা আমরা ছোট থেকে জানি, পড়ে আসছি কোশ্চেন অনেকবার পরে, সভা ও সমিতি একসঙ্গে থাকবে, অপশনে থাকবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বিধাতা, ঠিক আছে, BVRDAPH। বিধাতা হচ্ছে কি, ওল্ডেস্ট অ্যাসেম্বলি, সব থেকে পুরনো যে সমাবেশ ছিল তার নাম হচ্ছে বিধাতা, ঠিক আছে। এটা কি হচ্ছে, নেক্সট টাইম অ্যাবলিশ হয়ে গেল, অর্থাৎ আর থাকেনি, কিন্তু সভা সমিতি ছিল, কিন্তু এটা কিন্তু থাকে না। পরীক্ষায় কোশ্চেন পড়ে নিম্নলিখিত
কোন অ্যাসেম্বলি, ঠিক আছে, পরে কিন্তু উঠে যায়, সেটা কি হবে বিধাতা। এটা কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, আর একটা ছিল গানা, ঠিক আছে, চারটা সভা সমিতি বিধাতা গানা, এই চারটা কিন্তু অ্যাসেম্বলি ছিল। তাহলে আমরা কি কি পড়লাম ভালো করে শুনো। একজন বললাম যে সভা কার দিয়ে গঠিত, সভা হচ্ছে যারা সিনিয়র ছিল, মোস্ট সিনিয়র তারা কিন্তু নিয়ে গঠিত হচ্ছে সভা, ঠিক আছে। এটা কি ছিল 8 টাইম ছিল, ঠিক আছে, 8 টাইম কিন্তু ঋগ্বেদে উল্লেখ করা আছে। এবং মহিলারা সমিতিতে কি হচ্ছে কমন পিপুল ছিল 9 টাইম উল্লেখ করা ছিল, এবং এটা কিন্তু মহিলারা কিন্তু পার্টিসিপেট করতে পারতো। পরে যেটা উঠে গেছে, যেটা দ্বিতীয়তা ছিল, সেটা কি হচ্ছে ওল্ডেস্ট অ্যাসেম্বলি ছিল, এবং সেটা কি হয়েছিল পরে সেটা উঠে যায়, ঠিক আছে। আর হচ্ছে গানা, এই চারটা অ্যাসেম্বলি কিন্তু আমরা দেখলাম। এরপরে আমরা কি দেখবো না, তাদের পলিটিক্যাল লাইফকে কিন্তু আমরা দেখবো, ঠিক আছে। ওকে, তো এরপরে আমরা দেখবো ইকোনমিক লাইফ, ঠিক আছে, ইকোনমিক লাইফ কেমন ছিল বৈদিক যুগে, ঠিক আছে। তো এরপরে প্রথমে দেখো কি দিয়ে আছে যে ক্যাটেল রেয়ারিং ওয়াজ ডোমিনেন্ট অ্যাক্টিভিটি। ক্যাটেল রেয়ারিং মানে কি না পশু চারণ, ঠিক আছে, এটা ছিল প্রধান অ্যাক্টিভিটি, প্রধান। এটা হচ্ছে আমরা যেমন কৃষিকাজ দেখেছিলাম হরপ্পা সভ্যতা, ঠিক আছে, এখানে কি দেখলাম না, এখানে দেখলাম যে পশু চারণ। ওকে, 2 নম্বর দেখো, 2 নম্বরের পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। মনা এবং নিক্স দুটো ছিল পয়েন্ট, সেটা হচ্ছে গোল্ডেন পয়েন্ট। বইকে কোশ্চেন করে যে বৈদিক যুগে দুটো পয়েন্ট নাম, ঠিক আছে, মনা এবং নিক্স, ঠিক আছে, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, দুটো কয়েনের নাম। ওকে, বালি ওয়াজ ট্যাক্স, ঠিক আছে, একটা ট্যাক্স ছিল, সেই ট্যাক্সের নাম কি ছিল বালি, ঠিক আছে। গ্রেন, গ্রেন মানে চাষ হতো, বার্লি চাষ বেশি হতো, বার্লি, ঠিক আছে। ডিড নট ইউজ আয়রন, অর্থাৎ লোহার ব্যবহার তারা কিন্তু জানতো না। তারা কিসের ব্যবহার জানতো, তারা জানতো কপার এবং ব্রোঞ্জের ব্যবহার কিন্তু জানতো তারা বৈদিক সভ্যতার যুগে, ঠিক আছে। চ্যারিয়ট রেসিং অ্যান্ড ডাইস গ্যাম্বলিং এর পপুলার, ঘোড়া রেস, ঠিক আছে, এবং ডাইস গ্যাম্বলিং যেমন হচ্ছে জুয়া খেলা, এটা কিন্তু তখনকার দিনে পপুলার কিন্তু ছিল বৈদিক যুগে। তাহলে ইকোনমিক লাইফে কি দেখতে পেলাম যে পশুচারণ ছিল, দুটো মুদ্রা চালু হয়েছিল মোনা এবং মিক্স, ঠিক আছে। বালি ছিল ট্যাক্স ছিল, বালি নামক একটা ট্যাক্স ছিল, গ্রেন ছিল বার্লি, ঠিক আছে, তারা আয়রন ব্যবহার কিন্তু জানতো না। আর কি চ্যারিয়ট ছিল, আর হচ্ছে গিয়ে ডাইস গ্যাম্বলিং ছিল পপুলার গেম কিন্তু, ঠিক আছে। এরপর নেক্সট দেখো আমরা বলবো সোশ্যাল লাইফ। সোশ্যাল লাইফ কেমন ছিল দেখো, এটা ছিল ট্রাইবেল উপজাতি। তাহলে প্রথমে দেখা গেছে ট্রাইবেল সোসাইটি, অর্থাৎ এটা কি ছিল উপজাতি ছিল, ঠিক আছে। ওকে, হেড অফ দ্য ফ্যামিলি কি বলা হতো কুলুপা, ঠিক আছে, কুলুপা বলা হতো হেড অফ দ্য ফ্যামিলিকে। ওকে, এবং যে লিডার ছিল গ্রামের যে প্রধান, তাকে কি বলা হতো গ্রামিনী বলা হতো, লিডার অফ ভিলেজ বলা হতো গ্রামিনী। আর লাস্ট পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, সোসাইটি ডিড নট ডিভাইডেড অন কাস্ট লাইন, অর্থাৎ সোসাইটিতে কিন্তু কি ছিল না কাস্টের ভিত্তিতে কিন্তু ভাগ করা থাকেনি আমাদের, ঠিক আছে। তো চলো এটার পরে আমরা দেখি। এরপর দেখো আমরা করবো বৈদিক ফিলোসফিক্যাল স্কুল, ঠিক আছে। বৈদিক কটা ফিলোসফিক্যাল স্কুল ছিল, 6টা ছিল, ঠিক আছে। এই 6টা স্কুলের নাম এবং তাদের ফাউন্ডার কিন্তু আমাদেরকে জানতে হবে, এটা কিন্তু জানা খুবই দরকার। প্রথমে দেখো সাংখ্য, ঠিক আছে, প্রথম হচ্ছে সাংখ্য, এবং সেটা হচ্ছে কি ওল্ডেস্ট ফিলোসফিক্যাল স্কুল হচ্ছে সাংখ্য। পরীক্ষায় কোশ্চেন পড়ে সব থেকে ওল্ডেস্ট ফিলোসফিক্যাল স্কুলের নাম কি হবে, সেটা হচ্ছে সাংখ্য, ঠিক আছে। কে করেছিল না কপিল, ঠিক আছে, ফাউন্ডার হচ্ছে কে কপিল কিন্তু, হ্যাঁ, তাহলে ফাউন্ডার হচ্ছে কপিল। 2 নম্বর দেখো যোগ, ঠিক আছে, যেটা যোগা লেখা আছে সেটা হচ্ছে যোগ, ঠিক আছে। যোগটা কি হবে, ঠিক আছে, যোগটা কি হবে না পতঞ্জলি, ঠিক আছে, কি হবে পতঞ্জলি। পতঞ্জলি কি বলা হয় হোমওয়ার্ক দেওয়া হলো, পতঞ্জলিতে কি বলা হতো, ঠিক আছে, কোনো একটার জনক বলা হতো কিন্তু, ঠিক আছে, এটা তোমরা জানাবে, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে কি হবে ন্যায়া হবে, এটা হচ্ছে গৌতমা, ন্যায়া হচ্ছে গৌতমা। এই প্রত্যেকটা স্কুলের প্রত্যেকটা ফাউন্ডার কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা ছটাই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। পূর্ব মীমাংসা একটা ফিলোসফি স্কুল, এটা হচ্ছে কি ছিল যামিনী, ওকে, যামিনী। উত্তর মীমাংসার কে ছিল ব্যাস ছিল, ওকে। আর একটা ছিল বৈশাখিক ছিল, কে হচ্ছে কানার, ঠিক আছে। এই যে 6টা বললাম, এই 6টা স্কুল কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক। তাহলে কি হলো না এটা হচ্ছে স্কুল, ঠিক আছে, আর এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে স্কুলের ফাউন্ডার। এটা হচ্ছে এটা, এটা 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 এটা, এবং প্রত্যেকটা কিন্তু মনে রাখবে, এখানে কিন্তু ফাঁকে কোনো জায়গা কিন্তু হবে না। তাহলে কিন্তু পরীক্ষা 1 নম্বর দেবে তুমি যেটা করোনি। এই যে 6টা স্কুল আছে, 6টা স্কুল থেকে একটা হয়তো নাম দিল, বললো যে সাংখ্য ফিলোসফি স্কুলের প্রতিষ্ঠাকে, তখন তুমি পড়ে যাবে, তাহলে কি হবে তোমার মিস হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই তুমি করে যাবে, ঠিক আছে। এরপরে আমরা কি দেখবো রিলিজিয়াস ম্যাটারটা কিন্তু আমরা আলোচনা করবো, চলো। এরপর আমরা দেখবো কি রিলিজিয়াস ম্যাটার দেখবো, ঠিক আছে। রিলিজিয়াস ম্যাটার বলতে কোন দেবদেবীর তারা উপাসনা করতো সেটা আমরা দেখবো। আমরা যেমন আগে দেখেছিলাম কি
আগে দেখেছিলাম কোনো দেবদেবীর উপাসক কিন্তু ছিল না, ঠিক আছে। এরপর কিন্তু আমরা কি দেখবো না দেবদেবীর উপাসক কিন্তু এরা মানত, ঠিক আছে। তাহলে এখানে লেখা আছে মাদার অফ, কি লেখা আছে মাদার অফ গডেস, কাকে বলা হয় জানো, এটা আদিতিকে বলা হয়। এখানে লেখা রাখো আদিতি, ঠিক আছে, আদিতি, আদিতি, ঠিক আছে। মাদার অফ গডেস কাকে বলা হতো, আদিতিকে বলা হতো। এবং এই যে ঋগ বৈদিক যুগের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে দেবতাকে মানত সবাই, সেটাকে হচ্ছে গড অফ থান্ডার, সেটা হচ্ছে ইন্দ্র, ঠিক আছে, ভয় করতো সবাই, ঠিক আছে, বজ্রের দেবতা, এই যে কিং অফ গড বলা রাখে হচ্ছে ইন্দ্রকে। তাহলে পরীক্ষায় কোশ্চেন পড়বে যে বৈদিক যুগে কোন দেবতাকে তারা সব থেকে বেশি প্রাধান্য দিত, সেটা হচ্ছে ইন্দ্রকে দিত, ঠিক আছে। এরপরে সেকেন্ড প্রমিনেন্ট যাকে বলা হতো, দ্বিতীয় সেটা ছিল বরুণ। বরুণ মানে হচ্ছে বাতাস, ঠিক আছে, অর্থাৎ বাতাস এবং ঝড়, এই ঠান্ডা, এই দুটো দেবতা কিন্তু মানত, ঠিক আছে। একটা হচ্ছে কি গড ঠান্ডার বা গড কিং, সেটা হচ্ছে ইন্দ্র, আর একটা হচ্ছে বরুণ, সেকেন্ড প্রমিনেন্ট কিন্তু গড, ঠিক আছে। ওকে, পরীক্ষায় কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু পড়বে। এরপর দেখো এই যে বৈদিক যুগে আমরা কতগুলো শব্দ পাবো যেগুলো কতবার উল্লেখ করা হয়েছে, এটা পরীক্ষায় কোশ্চেন পড়ে যে এই ওম, ধরো এখানে ওম, ওম শব্দটা কতবার উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। তাহলে ওম শব্দটা উল্লেখ করা হয়েছে 1028 বার, ঠিক আছে। পরীক্ষায় কোশ্চেন পড়ে যে ওম শব্দটা কতবার ব্যবহার করা হয়েছে, তাহলে কি হবে 1028 বার, ঠিক আছে। সোম, ওই যে সোমবেদ যেটা বললাম, সোম কথা ছিল 114 বার, ঠিক আছে। জানা কথাটা কত হয়েছিল 275 বার, ইম্পর্টেন্ট। এইখানে পড়বে তোমার গঙ্গাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। গঙ্গা কতবার উল্লেখ করা হয়েছে, গঙ্গা হচ্ছে একবার উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। যমুনা 3 বার, ঠিক আছে। গঙ্গা কিন্তু পরীক্ষা আসা কোশ্চেন, প্রিভিয়াস কোশ্চেন যদি ঘাটো তাহলে কিন্তু দেখতে হবে গঙ্গাটা বারবার দিয়ে আছে। আর কি দিয়ে আছে, আর সমুদ্র একবার, গঙ্গা সমুদ্র একবার, যমুনা 3 বার, ওমটাও কিন্তু ইম্পর্টেন্ট, কতবার না 1028 বার কিন্তু এখানে বলা আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে বৈদিক যুগে গেল আমরা। এরপর আমরা কি করবো, এটা আর্লি বৈদিক যুগ আমরা শেষ করলাম, ঠিক আছে। এরপর আমরা ল্যাটার বৈদিক যুগ দেখবো। ল্যাটার বৈদিক যুগ বেশি নেই, খুব কম টপিক, ঠিক আছে। জাস্ট কয়েকটা জিনিস আমাকে বলতে হবে, সেই জিনিসগুলো বলেই কিন্তু আমি এই যে ক্লাসটা এটা কিন্তু শেষ হয়ে যাবে। চলো আমরা ল্যাটার বৈদিক যুগ শুরু করি। তো আমরা চলে এসেছি লেটার বৈদিক পিরিয়ডে, ঠিক আছে। অর্থাৎ আমরা প্রথমটা ছিল আর্লি বৈদিক পিরিয়ডে, এরপর লেটার বৈদিক পিরিয়ডে আমরা এসেছি। এখানে দেখো সব কিছু উল্টো, ঠিক আছে। আমরা যা কিছু পড়ে এসেছি সব কিছু কি হয়েছিল, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। চলো কি ফার্স্ট পয়েন্ট কি আছে, বিধাতা অ্যাসেম্বলি অফ অ্যাবলিশন। আমরা প্রথমে বলেছিলাম 4টা সভা ছিল, 4টা অ্যাসেম্বলি ছিল, সভা, সমিতি, বিধাতা আর হচ্ছে গানা। তার মধ্যে এখানে হচ্ছে লেটার বৈদিক পিরিয়ড যখন হলো তখন কি হচ্ছে বিধাতা অ্যাসেম্বলি ওয়াজ অ্যাবলিশড, এটা কিন্তু উঠে গেছিল, আমি বলেছিলাম আগে, ঠিক আছে, এটা কিন্তু উঠে গেছিল। সেকেন্ড কোশ্চেন কি ছিল, এখানে লেখা আছে ওমেন লস্ট ইম্পর্টেন্সি, অর্থাৎ মহিলারা তাদের গুরুত্বপূর্ণ, অর্থাৎ তাদের যে সমাজে গুরুত্ব ছিল বা তারা বিভিন্ন রাজকর্মে অংশগ্রহণ করতে পারতো, কিন্তু এখানে তারা পারতো না। এখানে লেটার বৈদিক যুগে কিন্তু এই ক্ষমতাটা তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। ওকে, ডটার ইজ দ্য সোর্স অফ সরো। তখনকার দিনে কি না, আমরা বৈদিক পিরিয়ডে যখন দেখলাম আর্লি বৈদিক পিরিয়ডে মেয়েদেরকে কিন্তু গুরুত্ব দেওয়া হতো, কিন্তু এখানে বলা হচ্ছে ডটার ইজ দ্য সোর্স অফ দ্য সরো, অর্থাৎ মেয়েরা হচ্ছে দুঃখের কষ্টের কারণ। অর্থাৎ কেউ চায়নি যে মেয়ে, ঠিক আছে, মেয়ে কেউ চায়নি সমাজে, ঠিক আছে। বর্ণ সিস্টেম রাইজ, বর্ণ সিস্টেম, আগে কিন্তু বর্ণ সিস্টেম থাকে না, এখানে কিন্তু বর্ণ সিস্টেম হলো। বর্ণ কি কি বর্ণ, 4টা বর্ণ ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই 4টা কিন্তু বর্ণ কিন্তু মানুষকে ভেদাভেদ করে দিয়েছিল, যেটা আর্লি বৈদিক পিরিয়ডে কিন্তু থাকেনি, কিন্তু এখানে ভেদাভেদ করে দিয়েছিল। বর্ণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4টা ভাগে কিন্তু ভাগ করে দিয়েছিল বর্ণ সিস্টেম। ওকে, এরপরে কি ছিল, এখানে লাইফ 4টা স্টেজে, এক একটা পুরুষের 4টা স্টেজে লাইফকে ভাগ করে দিয়েছিল, ঠিক আছে। কি কি না, প্রথম হচ্ছে ব্রহ্মচার্য, ঠিক আছে, অর্থাৎ স্টুডেন্ট লাইফ থেকে ছিল ব্রহ্মচার্য। ওকে, তারপর গৃহস্থ মানে ঘরে রাখা, তারপর হচ্ছে বানপ্রস্থ, সমস্ত কিছু ত্যাগ করা, ঠিক আছে, মোহমায়া ত্যাগ করা, আর লাস্ট পয়েন্টে কি ছিল, সন্ন্যাস। তারপরে কি চলে যাও, সন্ন্যাস চলে যাওয়া। তাহলে ব্রহ্মচার্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই 4টা কি ছিল স্টেজ, লাইফ জীবনের 4টা পর্যায়ে কিন্তু ছিল। এবং 4টা আমরা বর্ণ দেখতে পেলাম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। আগে কি ছিল না, আর্লি বৈদিক পিরিয়ডে আয়রনের ব্যবহার কিন্তু মানুষ জানতো না, কিন্তু এখানে কিন্তু আয়রনের ব্যবহার কিন্তু জানলো, অর্থাৎ লোহার ব্যবহার কিন্তু জানলো কোথায়, লেটার বৈদিক পিরিয়ডে। ওকে, ওখানে গড কে ছিল, আমরা আগে বললাম যে গড ছিল হচ্ছে ইন্দ্র ছিল, বরুণ ছিল, খুব তারপর দেবতা, ঠিক আছে। এখানে কিন্তু উল্টো, এখানে গড হচ্ছে প্রজাপতি, বিষ্ণু আর রুদ্র। প্রজাপতি মানে হচ্ছে ব্রহ্মাকে বলা হচ্ছে, ঠিক আছে, বিষ্ণু মনে হচ্ছে নারায়ণকে বলা হচ্ছে, আর রুদ্র মনে হচ্ছে রুদ্রদেব, কাকে বলা হয়, শিবকে বলা হয়, ঠিক আছে। তাহলে এখানে
এই তিনটা গডকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, আইডোলেটরি অ্যান্ড টেম্পল ওয়ার্শিপ অ্যাপেয়ার। আইডোলেটরি হচ্ছে মূর্তি পুজো, ঠিক আছে, মন্দির এবং মূর্তি পুজো কিন্তু এরপর আস্তে আস্তে কিন্তু দেখা গিয়েছিল, আগে কিন্তু থাকেনি। সতী এবং চাইল্ড রিম্যারেজ ওয়াজ ইনস্ট্যান্ট, সতীদাহ প্রথা কিন্তু ছিল। এবং চাইল্ড ম্যারেজ মানে হচ্ছে আমরা আগে কি দেখলাম, আর্লি বৈদিক পিরিয়ডে চাইল্ড ম্যারেজ থাকেনি, কিন্তু এখানে দেখো দেখতে হবে চাইল্ড ম্যারেজ অর্থাৎ বাল্য বিবাহ কিন্তু এখান থেকে শুরু হয়েছিল। ওকে, এরপরে আরেকটা কি দেখলাম যে উইডোজ আর নট অ্যালাউড টু রিম্যারি। বৈদিক পিরিয়ডে আমরা দেখেছিলাম, আর্লি বৈদিক পিরিয়ডে যারা বিধবা তারা কিন্তু পুনর্বিবাহ করা যেত, কিন্তু এখানে পুনর্বিবাহ করার কোনো অ্যালাউ করা হতো না। এই ছিল টপিক লেটার বৈদিক পিরিয়ড, আর আগেরটা আমরা পড়লাম বৈদিক পিরিয়ড। ঠিক আছে, টোটাল মিলে অনেকটা বড় ভিডিও হলো, কিন্তু ইনফরমেটিভ হলো। তোমাদেরকে একটা ইনফরমেশন আমি হয়তো দিতে ভুলে গেছি, একটু দেখে নিও। এখানে বৈদিক যুগে দুজন মহিলার নাম খুব পড়ে, ঠিক আছে, গার্গী এবং মৈত্রী দুজন যে মহিলা ছিল সেই নামটা তোমরা কিন্তু একটু নোট ডাউন করে নেবে। ঠিক আছে, দুজন মহিলা ছিল, সেটা হচ্ছে গার্গী এবং মৈত্রী। এই দুজন কিন্তু মহিলা কিন্তু ছিল, ঠিক আছে, গার্গী এবং মৈত্রী এই দুটো মহিলা কিন্তু ছিল। পরীক্ষায় কোশ্চেন কিন্তু পড়ে। ঠিক আছে, তাহলে এই ছিল টপিক। আশা করি তোমার টপিকটা ভালো লাগবে। পড়াশোনা করো মন দিয়ে, এবং প্রত্যেকটা যে আমি কথা বলেছি সেটাও নোট ডাউন করে কিন্তু রাখবে, এবং এটাও কিন্তু ভালো করে মাথায় রাখবে। পড়াশোনা করো, ঠিক আছে। পরের ভিডিও দেখা হচ্ছে। পরের ভিডিও আমরা কি করব না, এরপরে আমরা নেক্সট টপিকে চলে যাবো ইতিহাসেরই। এটা পার্ট 2 হলো ইতিহাসের, এরপর আমরা পার্ট 3 করবো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন লাগাবে, ঠিক আছে, এবং লাইক করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, ঠিক আছে। থ্যাংক ইউ।